হ্যামলিনের সেই বিখ্যাত বাঁশিওয়ালার গল্প তো অনেকেই শুনেছেন, তবে আজ শোনাবো আর এক বাঁশিওয়ালার গল্প, যার বাঁশির মধুর সুরে ঘুম ভাঙে কুচবিহার জেলার ১ নং ব্লকের অন্তর্গত জয়বাংলাহাট গ্রামের মানুষদের। নাম মদন রায়, বয়স প্রায় 50 পার। একটা সময়ে যাত্রাতেও অভিনয় করেছেন। বিভিন্ন নারী পুরুষ কণ্ঠস্বর বের করতে পারেন তার গলা থেকে। তিনি আমাদের রামায়ণের একটু অংশ অভিনয় করে দেখালেন। লক্ষণ প্রাঞ্জয় রক্ষা কর, আমায় রক্ষা কর। লক্ষণ হয়েছে প্রভুর কণ্ঠস্বর, নিশ্চয় তার কোনো ভুল হয়েছে। তার বিপদ লক্ষণ, আপনি আশ্চর্য হবেন না দেবী। রামচন্দ্র নরকের দেবতা, তিনি কোনো আর্তনাদ করতে পারেন না দেবী। এ কোনো মায়াবিক, এ কোনো ছলচাদিক না দেব লক্ষণ। তোমার দাদার কণ্ঠস্বর আমার ভুল হতে পারে না লক্ষণ। দাদা যাবার আগে আপনাকে পাহারা দেবার আদেশ আমাকে দিয়েছে দেবী। আপনাকে ছেড়ে আমি কোনোখানে যেতে পারি না। লক্ষণ রক্ষা কর আমায়। ওই যে লক্ষণ আবার কণ্ঠস্বর, তার কোনো বিপদ লক্ষণ, কেন তুমি ছুটে যাচ্ছ না? দাদার আদেশ আমার পৃথিবীর চেয়ে বড় দেবী। তাই দাদার আদেশ আমার পৃথিবীর চেয়ে বড়। আপনাকে রক্ষা করার আদেশ আমাকে দিয়েছি, তাই আপনাকে ছেড়ে আমি কোনখানে যেতে পারি না দেবী। তোমার দাদার রক্ষার চেয়ে আমার প্রাণ রক্ষা বেশি হলো লক্ষণ। তোমার মনে কুচ্ছে দেখা দিয়েছি, তুমি লম্পট, তুমি কবল। না না, কী কথা বললেন দেবী? এই কথা শোনা যে আমার মহাপাপ। আরে মাতৃরূপে ভ্রাতৃবধূ, একে কোটি আঘাত করলেন আমায়। হায় ঈশ্বর, এখন আমি কী করি তুমি বলে দাও। তবে যাচ্ছি দেবী, যাচ্ছি। এই রামের নাম স্মরণ করেই সূর্য দ্বন্দ্বে দিয়ে গেলাম। লক্ষণ যতক্ষণ ফিরে না আসবি, আপনি যদি এই দ্বন্দ্বের বাড়ি যাবেন না, আমি তাই করে দেবো লক্ষণ। আমি নিশ্চয়ই দ্বন্দ্বের বাড়ি যাব না। কীটাং দেহি, অভুক্ত এই সন্ন্যাসীকে চারটা ভিক্ষা দেবেন। আমি নিরুপায় সন্ন্যাসী, অথবা লক্ষণ দ্বন্দ্বে দিচ্ছেন। লক্ষণ যতক্ষণ ফিরে না আসবি, আমার এই দ্বন্দ্বের বাড়ি জন শীত। জানো রমণী, এই সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নয়। তাই সন্ন্যাসী 7 দিন উপবাসী, তেগাত্তি জপ না করে জল গ্রহণ করে না। আপনার গিয়ে আসলো ভিক্ষা চাইতে, আপনি বলছেন ভিক্ষা দিতে পারবো না, ঘরের বাইরে যেতে পারবো না। জানো, এই সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নয়। মৃত্যুকে বরণ করতে হবে, তবে তোমাকে অভিশাপ দেব না। তবে এই সন্ন্যাসী মৃত্যুর কারণেই তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে। আমি যাচ্ছি শুনেছি, আমি নিজে দ্বন্দ্বের বাড়ি যাচ্ছি। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি তোমাকে হরণ করে দেবো লঙ্কা। আমি কিছু অংশ আবার বলছি।
রামায়ণের কিছু অংশ আবার আমি বলছি। পুত্র মহিরাবে প্রণাম করো পিতা। পালে যে মহি পালে যে যে মৃত্যুদূত, তোকে মৃত্যুর মুখে তুলে দিচ্ছে আসছি বাবা। পিতার জন্য তো জীবন ফিরছি মা। পিতা যদি জীবন ফিরে নিতে চান, আমি আপত্তি করবো কেন? ধন্য শাস্ত্রজ্ঞ মহিরাবণ, আমি শুনেছি মায়া বলে মহিরাবণ অসাধ্য সাধন করতে পারে, শাস্ত্রজ্ঞ মহিরাবণ। তাই তো আমার রক্তে যদি তোমার জন্ম হয়ে থাকে, কাল ঘোর অমাবস্যা, তার মধ্যে নরবলি আয়োজন করি, রাম লক্ষ্মণকে বন্দি করে নিয়ে এসে কালী মন্দিরে বলে দাও। না পিতা, না, এই কঠিন আদেশ সবাই করবেন না পিতা। মা জানকী সীতা মহালক্ষ্মীকে আপনি হরণ করিস নিজে শত্রু হয়েছেন, তাই মা জানকী সীতা মহালক্ষ্মীকে করে উদ্ধার হয়, আমি নিজেই যাবো জানকীকে ফিরিয়ে দিতে। এই অনুরোধ আমাকে সবাই করেছে মহিরাবণ, আমি কারো কথা শুনিনি, আজ তোমারও কথা শুনবো না। আমার রক্তে তোমার জন্ম হয়েছে কিনা, কেমন তুমি শাস্ত্রজ্ঞ মহিরাবণ? পিতার বাক্যকে গুরু বাক্য মনে করে নিতে পারো না তুমি? শাস্ত্রে লেখা আছে পিতা, পিতা পিতাকে নরক থেকে উদ্ধার করাই পুত্রের কর্তব্য। তাই আমি আপনি যাতে উদ্ধার পান, মা জানকী সীতাকে আমি নিজেই যাবো জানকীকে ফিরিয়ে দিতে। না মহিরাবণ, তোমার কথা আমার শুনবো না। আর যদি আমার রক্তে তোমার জন্ম থাকে, তাই আমার বাক্যকে তুমি গুরু বাক্য করে নিতে পারো। তুই তা করিস না বাবা মহি, তুই তা করিস না। ও যে মৃত্যুদূত, তোকে মৃত্যুর মুখে তুলে দিতে আসছি বাবা। আমি না পেটে গর্ভধারণ করেছি, আমার বুঝি কোনো দাবি নেই? না মানা, তোমার ঋষিদের বাড়ি কানে আর পৌঁছবে না মা। আরে রাক্ষস বংশের এতই পাপের ফাটল, একা করে কি করে ঢাকতে হবে অতলে? আমাকে তলে ও তলে যেতে হবে মা। ছোটবেলায় পুরনো সিডি ক্যাসেটের যাত্রা শুনে শুনেই মদনবাবুর যাত্রার প্রতি ভালোবাসা বেড়ে ওঠে, আর তখন থেকেই যাত্রায় অভিনয় শুরু করেন। যাত্রাপালা নাটকপালা আমি শিখেছি কীভাবে। আমরা ছোটোবেলায় নাটক করছি ছেলেদের নিয়ে, নাটক ক্ষুদের জ্বালা বই করছি। ক্যাসেটে যে মোহন অপরার যে ক্যাসেটগুলো, ওরা আমাদের গ্রামে সবসময় ছিল তখন। এই 32-35 বছর আগেকার এবং 30 বছর আগে এই ক্যাসেটগুলো ছিল মোহন অপরার, রামায়ণ এবং বিভিন্ন ঐতিহাসিক ক্যাসেটগুলো। সেখান থেকেও আমি শিখছি এবং ছেলেদের নিয়ে নাটক যে করছিলাম সেখান থেকে আমার অভিজ্ঞতা হয়েছে। একটা সময় কলকাতার বিভিন্ন নামিদামি অপেরায় অভিনয় করার সুযোগও পেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে পারিবারিক সমস্যার কারণে তার পক্ষে আর অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং আমি নিউ পাকে অপেরাও গেছিলাম আর কি। আমার গান শুনতে চেয়েছিল, গান শোনাছি ভাবাইয়া বাউল এবং ছায়াছবির, আমি গানগুলো তাদের শুনেছিলাম। এবং ওখানে ত্রিনাথ অপেরা ছিল, রামায়ণ দল যাত্রা। সেখানে আমাকে বলছিল, মাস্টারবাবু আপনি তো সব গান জানেন, আমরা তো জানি না, আপনি মেয়ে কণ্ঠ দিতে পারেন এবং কি ভাবাইয়া বাউল ছায়াছবি সব গান আপনি পারেন, আমার দলে থাকুন। তা আমি কি এই দরিদ্র সংসারের মধ্যে আমি আছি, তা যতটুকু পারবো চেষ্টা করব। ত্রিনাথ অপেরা ছিল মনে করেন 15-16 বছর আগে ছিল কলকাতা ত্রিনাথ অপেরা। ওখানকার মাস্টার আমাকে বলছিল যে মদনদা থাকুন, আপনি তো বড় শিল্পী। কিছুদিন ছিলাম আর কি গ্রামে, ওরা ফাংশন করছিল, রামায়ণ যাত্রা করছিল। আমি যতটুকু ক্ষমতা অতটুকু আমি মাস্টার হিসেবে ছিলাম। বলছিল আপনার গানগুলো খুব ভালো লাগে এবং আপনি সবই পারেন, যাত্রা পারেন, বাউল পারেন এবং ভাবাইয়া ছায়াছবি এই গানগুলো পারেন এবং যাত্রারও আপনি সব রকম প্যাথেটিক রোল, ভিলেন এবং নারী চরিত্র রোল এবং সব রোলে আপনি পারেন, আমার দলে থাকলে একটু ভালো হতো।
সেখান থেকে আমি অল্প অল্প জায়গায় মনে করেন 2-1 জায়গায় গেছিলাম, দেখা করছি। কথায় আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। এটাই যেন বাস্তব মদনবাবুর ক্ষেত্রে। পূর্বপুরুষরা জমিদার হলেও ভাগ্যে নির্মম পরিহাসে তিনি আজ দিনমজুর। আমি তো গরিব। যেমন পূর্বে আমার বাবা যোদ্ধা ছিলেন, 70-75 বিঘে জমি ছিল, কিন্তু তা বিক্রি করে দিয়েছে। এমনি আমি ঠাকুরের মানে কাজ করি, বিভিন্ন কারখানায়, ঠাকুরের মালির বিভিন্ন কারখানায় আমি কাজ করি। আমি নিজস্ব কারখানা এখনও দেইনি, গরিব মানুষ, এবং মাত্র আমার 1 বিঘা জমি আছে। কারখানারও কাজ করি এবং কৃষিকাজও আমি করি। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করলেও অভিনয় ও বাঁশির প্রতি তার টান একটুও কমেনি। সন্ধ্যের পরই বাঁশি হাতে বেরিয়ে পড়েন হাটে বাজারে বা গ্রামের কোনো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে, আর সেখানেই যাত্রায় অভিনয়ের পাশাপাশি বাঁশির সুরে সবাইকে মোহিত করেন। অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আমাকে যত্ন সহকারে সেখানে রাখে এবং এই নাটকগুলো বলার জন্য আমাকে চেষ্টা করে। আমাকে খাওয়ায়ও, আবার টাকাও দেয় ছেলেগুলো, মানে বিভিন্ন জায়গায় আর কি আমাদের রাখে, এখনও রাখে। কালকেও আমি ফাংশন করছি এবং কালকে একখানে করছিলাম এবং 2খানে যেতে পারি নাই, ঠান্ডার দিন, এবং বাঁশি বাজাছিলাম। এবং আমি হরিসভাও করি, প্রতিদিনই হরিসভাও করি, এবং এই নাটকগুলো আমাকে শুনতে চায়। আমি সেখান থেকে 30 বছর থেকে নাটকগুলো করি, রামায়ণ নাটক করি আমি, এবং বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় ছেলেগুলো আমাকে বলে, এবং বললে ওরা খুশি হয় এবং আমাকে অল্প সামান্য অর্থ দিয়েও সাহায্য করে। সেই জন্য আমি বলি এবং আমিও আনন্দ পাই। না, বাবার শখ আছে তো অনেক। আগে তো বাবারা অনেক যোদ্ধা জমিদার ছিল, তারা তো এখন সব কিছু এখন শেষ হয়ে গেছে, নেই। তো এখন কাজও করে, কাজের ফাঁকে ফাঁকে একটু শখ ফুর্তি করে, বাঁশি বাজায়, গানের দলে, কীর্তনে আমার দলে যায়, সেখানে বাঁশি বাজায়, এবং অনেক যাত্রায় অভিনয় করে। এখানে মানে শখের জন্য করে আর কি, এটাই। আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মদনবাবুর মতো লোকরা সুস্থ এবং ভালো থাকুক, যারা প্রতিনিয়ত দারিদ্রতার সঙ্গে লড়াই করেও নিজেদের শিল্পী সত্তাকে হারাননি বা হারিয়ে যেতে দেননি।